সম্ভবত এখানে কোনো আর্মি অফিসার নাই, আমি আশ্বস্ত হলাম। আমি এই জন্য বললাম যে এখানে আমি যে কথাটা বলেছেন উনি, ওই অভিজ্ঞতা আমি আর বলতে চাই না, কারণ আমার জীবনটা যেভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বিভিন্ন পর্যায়ে, এবং সেটা আমাকে সেনাবাহিনীর সদস্যরাই করেছে, আমার দেশের মানুষ করেনি। তো যাই হোক, আমি আমার সেই বিডিআর হত্যাকাণ্ডের কথা বলেছি, এটা ওই ফোরাম না। এটা বলতে দিলে সেটা আমি দিনভর বলতে পারবো আমার এক্সপিরিয়েন্স। আমি এখানে আসলে শুনতে শুনতে আমার অ্যালাইনমেন্ট হয়েছে শোনার জন্য, আমি এখন রেডি হয়ে গেছি। আমার মাথাটা আসলে বলার মতো অবস্থায় নাই, আমি আরও শুনতে যাচ্ছিলাম। এরকম একটা ফোরামে শোনার কথা যদি বলেন তাহলে তো শুনতেই ভালো লাগছে। আমি এমন ব্যক্তি নই যে আমি এমন কথা বলতে পারবো আজকের এই সাবজেক্টের উপরে যে আপনাদের জন্যে আমাকে অনুসরণ বা এটাকে একটু বাহবা দেওয়ার কিছু থাকবে, কারণ আমি এই ব্যাকগ্রাউন্ডের লোক না। বাট সামান্য একটু আছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইনের অনার্স পড়তাম, ওখানে 3 বছর পড়ার পর আমি সেনাবাহিনীতে এসেছিলাম। সেই জন্য আইনের একটা বিষয়ে আমার সবসময় আমাকে তাড়ায়, এবং সেনাবাহিনীতেও আমি আইনের চর্চা করতাম। তো এই জন্যে আমি আসলে প্রকৃত অর্থে এই জুহুজুর টাইপ সেনা অফিসার হতে পারিনি, এবং সেই জন্যই আমাকে সেনাকুঞ্জে এবং সেনাবাহিনী প্রধানের ইয়েতে আমি কথা বলেছিলাম, এবং যেগুলো কথা বলার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং এখানে যেহেতু কোনো সেনা অফিসার হয়তো নাই, এই জন্য আমি একটু আশ্বস্ত। এটা অন্য একদিন যদি কিনা আমি সব বলতে পারি। মঈনকে I asked him directly, nobody asked. I said, Mr. General Moin, you please get out from here. You don't have been right to talk to in front of us. I said, it is recorded. And he was leaving the dais. Then I said, don't behave like a shameless. Come back, I have a question to ask you. I said, মানুষের যদি সামান্যতম, আমি সেদিন ইংরেজিতে বলেছিলাম, বিকজ দি ফোরাম ওয়াজ লাইক দিস, মানুষের যদি সামান্যতম ঈমান থাকে তাহলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদের 3টা স্টেজ বলা হয়েছে। তা আমি ওনাকে বলেছিলাম যে আপনি সেনাপ্রধান হিসাবে আপনি কোন ক্যাটাগরিতে সেটা বলেন, তারপরে আলোচনা শুরু করি। একটা হলো যে হাত দিয়ে ঠেকানো, একটা হলো প্রতিবাদ করা, একটা হলো ঘৃণা করা। তাই এই ইউনিফর্ম পরে আমি ঘৃণা করার পর্যায়ে যেতে পারি না। আপনি ছিলেন কোন পর্যায়ে আপনি জানেন, আল্লাহ জানে। অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ ডান। খুব স্ল্যাং বলেছিলাম যে আপনি যখন ঘটনাটা ঘটে, ইউ হ্যাড বিন আন্ডার দি গভর্নমেন্টস অফ হাসিনা, নাও ইউ আর কামিং অ্যান্ড টেলিং আস দ্যাট আই এম চিফ অফ স্টাফ, প্লিজ গেট আউট ফ্রম হিয়ার। তো সেদিন অফিসাররা তাকে হয়তো ফিজিক্যালি অ্যাটাকই করতো, এটা সেনাবাহিনীর মধ্যে হতো না, যে জিনিসটা ওইভাবে আসেনি। বাট আমি সেনাগঞ্জে কী বলেছিলাম ইউটিউবে আছে। তো যাই হোক, আমি ওই সময়ের কথা বলার মধ্যে এইরকম একটা ফোরামে একদিন কথা বলেছিলাম। ব্রিগেডিয়ার আজমি আমার খুবই ক্লোজ, আমরা একসাথে চাকরি করেছি, এক রুমে থাকতাম। তো উনি আমাকে ডেকেছিলেন একটা ফোরামে কথা বলার জন্য, প্রেস ক্লাবে। আমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, আমি ঘুমছিলাম। সেখানে এখনো দাগ আছে, এখানে সুচ ঝুঁকানো ছিল। তো এগুলো তো আলাদা একটা এপিসোড। আমার এখান দিয়ে এরকম গজ ব্যান্ডেজ দিয়ে বাঁধা ছিল, বিকজ আই ওয়াজ স্ল্যাপড মেবি ফিউ থাউজেন্ড। কেন? প্রাইম মিনিস্টারের সামনে বলেছিলাম যে ম্যাডাম, আপনার বাবা সেনাপ্রধান নির্বাচিত করেছিলেন, উনি হি ওয়াজ নট দ্য রাইট ম্যান। রাইট ম্যান সেনাপ্রধান থাকলে আপনার বাবাকে হয়তো এভাবে মরতে হতো না। ইউ কেম ব্যাক, আপনি সেনাপ্রধান বানিয়েছেন যিনি রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন। ওনার যোগ্যতা, উনি ভালো অফিসার, আমি তার যোগ্যতা নিয়ে কোশ্চেন করছি না। বাট আমি কোশ্চেন করছি যে আপনার আত্মীয় জন্য তিনি আসছেন, কি হয়েছে আমরা জানি। তারপরে এরপরে যারা সেনাপ্রধান তৈরি করেছে, আপনার পাশে বসা মঈন আহমেদ ওয়াজ সিটিং বিসাইড হিম, আপনার পাশে বসে ওনাকে 12 জনকে টপকিয়ে সেনাপ্রধান করা হলো। উনি যারা সেনাপ্রধান করেছিলেন তাদের সাথে উনি কী করছেন আমরা দেখছি। সো সেনাবাহিনীটা একটা ন্যাশনাল অ্যাসেট, এটা কারো বাপের সম্পত্তি না। আই সেড লাইক দিস। এবং সেনাপ্রধান কী হবে? রাইট ম্যান টু সিট ইন দিস চেয়ার।
এবং তাকে তার সেনাপ্রধানের কাছে ছেড়ে দিতে হবে। সেনাপ্রধান যদি ওই রকম থাকতো বিডিআরের হত্যাকাণ্ড ঘটতো না। তো যাই হোক, আমি ওইখানে সেনা কর্মকর্তাদের সম্পর্কে একটা কথা বলার জন্য এবং ওই ফোরামে কথা বলার জন্য আমাকে এই অত্যাচারগুলো করা হয়। আমাকে রাষ্ট্রদ্রোহের মামলা এখনো সেটা আছে, এবং যেটা প্রমাণ করতে পারলে যে ফাঁসি হবে ধারাতেই লেখা আছে। আমি এত বছর ধরে টানছি। যাই হোক, ওখানে আমার বলার কথাটা খুব বেশি বলা হয়েছিল এইটাই যে ম্যাডাম আপনি 2 ভাই সেনা অফিসার ছিল, আপনি আর্মি অফিসারের হত্যার পিছনে থাকবেন এটা বিশ্বাস করতে চাই না। কিন্তু যখন বিডিআর পিলখানার চারপাশে অফিসারের রক্ত চাই, বিডিআর ভাই ভাই, এই স্লোগানটা তো আপনার লোক দিয়েছে। তো উনি ডিনাই করেছিলেন না আমার লোক না। আমি বললাম যে এই সময় তো সংগঠিত কোনো শক্তি থাকলে সেই শক্তি বিএনপি তো দূরের করতে আছে, সে বক্তৃতা দেবে কেমনি এখানে? আপনি লোক কি করেছে আপনাকে বের করতে হবে, হাউ ডেয়ার দে টক লাইক দিস। কিন্তু আপনার কোনো দোষ নেই ম্যাডাম। দোষ এই যে সামনে বসে আছে সব রেড টেপার, যারা ফুল কর্নেল অ্যাবভ চিফ অফ স্টাফ, এই রেড টেপাররা, আমি খুব বাজে একটা কথা বলেছিলাম, সেই জন্যে আমার এখানে সুযোগ ঢুকানো হলো। সে বলেছিলাম যে এরা সবাই হিজড়া, এই হিজড়াদের কারণে আমরা ভাইদের বাঁচাতে পারি না। এবং উনিরা এটা ঢুকায় বলে যে নাও সি হোয়াট হিজড়া ক্যান ডু। হাউএভার ওইখানে ডিফারেন্ট ন্যাশনালিটির লোকজন ছিল। আমার তো হাত বাঁধা, চোখ বাঁধা, পা বাঁধা, সব বাঁধা। আমি বুঝতে পারছিলাম যে এখানে শুধু আমার দেশের লোক নেই, অবশ্যই সেনা অফিসাররা আছে। এবং আমাকে সবচেয়ে বেশি যে থাপড়াইছে আমি তাকে চিনতে পারছি, বিকজ অফ দিস ভয়েস, বিকজ আই সার্ভড হিম ফর সাম টাইম। আমি কাউকে বলি নেই এখন যে এই লোক সেই কাজ করেছিল। যাই হোক, তো এই অভিজ্ঞতা থেকে আমি অভিজ্ঞতার কথাই বলবো। এখানে যে সাবজেক্ট দেওয়া হয়েছে এই সাবজেক্ট ব্যাপারে আমি আসলে কথা বলার যোগ্য নই, বাট আমি যেটা একটা একটা করে ওয়ার্ড যদি আমি এখানে দেখি সেটা হলো ন্যায়ভিত্তিক নেতৃত্বশীল রাষ্ট্রের রূপরেখা। ন্যায়ভিত্তিক যদি আমি বলি, আই হ্যাভ টু টক অ্যাবাউট দি ইউনিভার্সাল ন্যায়ভিত্তিক। এখানে এই কথাটা কেউ বলেন নাই। আমি ন্যায়ের যে কথা বলি, ইউনিভার্সাল ন্যায়টা কোনটা, সেই ফলো করবো, সেই কোডটা কোনটা, এইটা আইডেন্টিফাই করতে হবে, প্রবলেম ইজ সলভ। তারপরে আপনি নেতৃত্বের কথা যদি বলেন, সেই নেতৃত্ব যারা দেবেন তাদের কিভাবে গঠন করা হবে, সেই নেতা কারা হবে, আপনি দুটি জিনিস সলভ করেন। তারপরে সংবিধানের কথা বলছেন, বিকজ আমি যখন আমার বিরুদ্ধে যে অভিযোগ সেটা পুরো পড়ে শোনানো হলো। অভিযোগটা ছিল যে আমি রাষ্ট্র চেঞ্জ করতে চেয়েছিলাম, আমার লিস্ট ছিল যে আমি এই কয়েকটা লোককে মেরে ফেলবো, কারণ আমি আর্মির লোক, এটা ছাড়া তো কিছু বুঝি না। আমার সামনে শুধু 75 ছিল, তার আগে তো আমি বাংলাদেশের অন্য কিছু জানি না। 75-এ যারা এই কাজ করেছিল তারা ক্ষমতা নেয়নি। তারা জেনেছিল একটা জিনিস, যে রাষ্ট্র ব্যবস্থাকে যদি এই জায়গা থেকে ফুল স্টপ দিতে হয় তাহলে এই কয়েকটা লোককে মেরে ফেলতে হবে। আমি ওই ডাইরেকশন ছিল আমার, অ্যান্ড আই ওয়াজ ডুইং ইট। এবং এইটাই কোনো না কোনো একটা পর্যায়ে আমি আইডেন্টিফাই হই। যদি আমি গোয়েন্দা বাহিনীতে চাকরি করতাম, আমাকে স্পেসিফিক্যালি ধরতে পারে নাই, ওইটা বের করার জন্য এই অত্যাচারগুলো আমাকে করা হয়েছে। জি, তোমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে চেঞ্জ করতে চেয়েছিলেন কাকে বসাবেন, সংবিধানটা কি হবে। আমার শেষ কথা এইটাই আর কি, যে আমি যে অ্যান্সারগুলো দিয়েছিলাম সেটা ওই দিন আল্লাহ কথা দিচ্ছে আমাকে হয়তো আমি বেঁচে ফেরত আসছি। তাদের সিদ্ধান্ত ছিল আমাকে মেরে ফেলবে। সেইভাবেই তারা বললো যে ওকে, যখন তুমি কিছুই স্বীকার করবে না আর তোমাকে একটা সাদা কাগজ দিয়েছি, সই করলো না, ইন দ্যাট কেস তোমার ব্যাপারে আমাদের আর কোনো সিদ্ধান্ত নেই, লেট আস গো টু আশুলিয়া, আই উইল শর্ট অ্যান্ড এ কিক, লেটস গো। তো যাওয়ার আগে জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্নটার উত্তর দিয়ে যাই। সেটা হলো যে আমি চেয়েছিলাম যে ইউনিভার্সাল যে কথাটা বললাম, যে আমি যদি একটা কনস্টিটিউশন চাই, ইউনিভার্সাল কনস্টিটিউশন হবে। এবার সেটার এক্সাম্পল এই পৃথিবীতে আছে। একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছিল 622 খ্রিস্টাব্দে, সেখানে একটা কনস্টিটিউশন ছিল। সেখানে রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে সেই দেশের নাগরিক বলা হয়েছিল, যে তোমাদের অধিকার এইটা, তোমার দায়িত্ব এইটা। তোমার শত্রু থাকতে পারে, রাষ্ট্রের শত্রু তোমার শত্রু, তুমি আর কাউকে শত্রু ভাবাপন্ন করতে পারবা না যে আমাদেরও শত্রু, আমাদের সবার বন্ধু তোমার, আমার সবার শত্রু তোমার। যে ওইখানে যে রাষ্ট্রচিন্তার যে একটা মডেল আমরা দেখি, সেইটাই আমি মনে করেছি ইউনিভার্সাল মডেল অফ দি স্টেট রুলিং সিস্টেম। আমি রচনা করছি যে আমাকে এইভাবে রুল করা হোক,
একটা ফ্যামিলি যদি আমি ধরি, সেই ফ্যামিলির একটা শিশু বলল যে আমার কনস্টিটিউশন আমি শুধু কার্টুন দেখব, বাবা দিবেন না, বাবা যেটা বলেন সেটাই। বাবাকে সমাজে যে প্রাধান্য করতে পারেন, আপনি জাস্ট গো ওয়ান স্টেপ আপ, একটা করে যে আপনি রাষ্ট্রে যান, রাষ্ট্র সার্বভৌম নয়, আর এক রাষ্ট্র আছে, পৃথিবী আছে। সার্বভৌম তাহলে কে? আপনি সেখানে যান। সার্বভৌমের কথা আমাকে বলে গেছিলেন যে এই কথাটা একটু বললেন। সার্বভৌম হলে দি অলমাইটি আল্লাহ, নোবডি এলস। এবং আপনি যদি সেই সার্বভৌমত্ব ক্ষমতার দাবিদারি করেন, তাহলে আপনাকে তার দেওয়ার রুলিং সিস্টেমে আপনি আসতে হবে। এবং ওনারা যখন আমাকে নিয়ে যাচ্ছিল, আমি তখন বলছি যে এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, আই এম সো হ্যাপি ইউ আর গোয়িং টু কিল মি। এইটি আল্লাহর সিদ্ধান্ত হলে নোবডি ক্যান হেল্প। আর যদি আল্লাহর সিদ্ধান্ত না হয়, ইউ ক্যানট ডু এনিথিং। দ্যাটস হাউ আই কেম ব্যাক। তো এখানে শেষ কথা বলি যে আপনারা ন্যায়ভিত্তিক নেতৃত্বের রাষ্ট্রের রূপরেখার কথা বলেন, ইউ হ্যাভ টু গো টু দি ইউনিভার্সালিটি অফ দি থট। আর সংস্কার নাকি নতুন সংবিধান, ওইখানে উত্তর আছে। আমাদের জন্য কোনো সংবিধানের সংস্কারও দরকার নেই, নতুনও দরকার নেই। দেয়ার ইজ এ কনস্টিটিউশন ফর মি, ফর হিউম্যানিটি। প্লিজ ফলো দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ।